প্রিয় দর্শক, খবর প্রতিদিন অনুষ্ঠান থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আমাদের সঙ্গে আজকে অতিথি আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য জনাব রাশেদ রহমান, সহ-সম্পাদক। ধন্যবাদ আমার সংশোধন করার জন্য। তো আমরা রাশেদ রহমান আপনার সঙ্গে আলোচনা করব আমাদের হাতে যে দৈনিক পত্রিকাগুলো আছে সেই দৈনিক পত্রিকাগুলো থেকে শিরোনামগুলো এবং প্রধান প্রধান খবর দর্শকদের জানিয়ে দেব। দৈনিক জনকণ্ঠ, এখানে যে খবর সেটা হচ্ছে নতুন মাত্রার সূচনা, হাসিনা সফর ও সৌদি বাংলাদেশ সম্পর্ক। আর একটা হচ্ছে সাঁড়াশি অভিযানের প্রথম দিনই আটক সহস্রাধিক, অন্তিম শয়নে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। দৈনিক যুগান্তর, দোষারোপের রাজনীতি, আড়ালে চলে যাচ্ছে প্রকৃত খনিরা। আর একটা হচ্ছে অভিযানের শুরুতেই পাবনায় আশ্রমের সেবক হত্যা। বাংলাদেশ প্রতিদিন, এখানে খবর হচ্ছে সারা দেশে চলছে গ্রেপ্তার, আটক 900, আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতা কর্মীরা, হকার পুলিশ তুমুল সংঘর্ষ। দৈনিক ভোরের কাগজ, একের পর এক টার্গেট কিলিং, এবার পাবনায় আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা। সারা দেশে সাঁড়াশি অভিযান, প্রথম দিনে আটক 8 শতাধিক, ব্যবসায়ী হকার দফায় দফায় সংঘর্ষ, গুলিস্তান রণক্ষেত্র। যায় দিন, ব্যাপক ধরপাকড়, সাঁড়াশি অভিযানে আটক 900। শেখ হাসিনা কঠোর হস্তে সন্ত্রাস দমন করবেন প্রত্যাশা ভারতের। সকালের খবর, এবার পাবনায় সেবককে কুপিয়ে হত্যা, জেএমবি জামায়াত ও বিএনপি কর্মীসহ আটক 1100। দৈনিক মানবকণ্ঠ, আসছে না কোনো বড় পরিবর্তন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, সারা দেশে আটক দেশ সহস্রাধিক। দৈনিক মানবজমিন, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার সহস্রাধিক। দৈনিক খোলা কাগজ, এক কোপে খুন আশ্রমের সেবক। দৈনিক ভোরের ডাক, পাবনায় আশ্রমের সেবক খুন, গুলিস্তান আবারও রণক্ষেত্রে পরিণত। আমার সংবাদ, এখানে খবর মূল খবর, পাবনায় হিন্দু সেবককে কুপিয়ে হত্যা। দৈনিক নবচেতনা, সাঁড়াশি অভিযানে সারা দেশে আটক কয়েকশো, ব্যবসায়ী হকার সংঘর্ষে গুলিস্তান রণক্ষেত্র। বাংলাদেশ সময়, জঙ্গি দমনের সাঁড়াশি অভিযানের শুরু, প্রথম দিনে সারা দেশে আটক সহস্রাধিক। দৈনিক ভোরের পাতা, সাঁড়াশি অভিযানে আটক 8 শতাধিক। ডেইলি পিপলস টাইম, clash at Gulistan again. The Independent, 900 arrested on first day, nationwide combing operation. আসলে আমরা যে খবরগুলো দেখলাম তার মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আছে, সেই নামগুলোতে যেভাবে উঠে আসে পত্রিকা। আমরা আলোচনাটা শুরু করতে চাই। আপনি জানেন যে যৌথ বাহিনী এবার গতকাল থেকে আবার সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে। এটা 6 দিন পর্যন্ত অভিযানটি চলবে এবং অভিযানের প্রেক্ষাপটটা আপনি ভালো করে জানেন। বেশ কিছুদিন ধরেই গুপ্ত হত্যা হচ্ছে এবং টার্গেট কিলিং যেটাকে বলে, সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে। এবং এর মধ্যে যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরের বা গির্জার পুরোহিত বা পাদ্রী, এদের উপরেই মানে একটা বড় তারা নিশানা করছে। এবং এরা এমন ব্যক্তি যাদের কোনো শত্রু নেই, যারা কোনো তারা ধর্মকর্মই করেন, তার নিজ নিজ ধর্ম, অন্য ধর্ম সম্পর্কে কোনো কটূক্তি বা ইত্যাদি কখনো তারা করেননি। এবং তারা একেবারেই মানে এমন নিরীহ এবং নির্দোষ ব্যক্তি যে তারা কোনোদিন নিরাপত্তার রক্ষী চাওয়ার মতো কোনো পরিস্থিতিতে তারা কখনো পড়েনি, অথচ তাদেরকে একই কায়দায় আপনি জানেন। সেই প্রেক্ষাপটেই এই অভিযান এবং এই হত্যাকাণ্ডগুলো
সরকারের মধ্যেও একটা বেশ চিন্তার উদ্বেগ করেছে। আপনাদের দল আওয়ামী লীগ, সেখানেও এটা নিয়ে আলোচনা হচ্ছে, উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, এবং কারা করছে সে কথাগুলো বলা হচ্ছে যে এগুলোর পিছনে বিএনপি, জামাত এবং জেএমবি যারা পরাজিত শক্তি, মানে সাম্প্রতিককালে আন্দোলন করে সরকারকে উৎখাত করতে পারেনি, তারা এগুলো করছে। আমি আর কিছু বলতে চাই না, আপনার মুখ থেকে শুনতে চাই এই পুরো পরিস্থিতিটা, এই সাঁড়াশি অভিযান এবং যারা করছে তাদের রাজনীতিটা। আপনাকে ধন্যবাদ। প্রথমত আমরা যদি ঊর্ধ্বমুখী বা পশ্চাৎমুখী একটা গাণিতিক মানে সমীকরণের গাণিতিক সমাধানের দিকে যাই, যেটাকে ইংরেজিতে বলা যেতে পারে ব্যাক ক্যালকুলেশন, তাহলে আমরা দেখব যে আজকে এই যে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে, এই অভিযানে আসলে বাংলাদেশের কোন নির্দিষ্ট গোষ্ঠীগুলো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একদিকে স্বাধীনতার সপক্ষীয় অসাম্প্রদায়িক শক্তি যারা উগ্রবাদে বিশ্বাস করে না, জঙ্গিবাদে বিশ্বাস করে না, তারা এটাকে সাধুবাদ জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন। পাশাপাশি একটি সুনির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী অর্থাৎ বিএনপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে এই সাঁড়াশি অভিযানের ব্যাপারে তাদের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার রিজার্ভেশন অর্থাৎ তাদের যেই অভিযোগের তীর সেটা ছুঁড়ে মেরেছেন। অর্থাৎ এই ব্যাক ক্যালকুলেশনে দেখা যাবে যে তারাই কিন্তু এই বিষয়ে প্রতিবাদ করছেন অথবা অভিযোগ দিচ্ছেন যাদের মুখোশ উন্মোচিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ এই সাঁড়াশি অভিযানে দেখা যাবে ওই জামাতে ইসলামী, শিবির এবং বিএনপি নাশকতায় বিশ্বাস করা, জঙ্গিবাদে পুষ্ট যে ব্যক্তিরা, তারাই এই গুপ্ত হত্যার পিছনে আছে। এবং এখন পর্যন্ত যে গুপ্ত হত্যাগুলো হয়েছে তাতে যে কয়জন গ্রেপ্তার হয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, রাজনৈতিক ধারাবাহিকতা যদি আপনি আমলে নেন, তাহলে সকলেই কিন্তু দেখবেন ছাত্র শিবিরের কর্মী বা নেতা পর্যায়ের ব্যক্তি ছিলেন। অর্থাৎ আজকে যেটা হয়েছে, আপনি যেটা বললেন সেটাই যথার্থ, যে এটা শুধু 2015 সালের 5ই জানুয়ারি থেকে 93 দিনের অগ্নিসন্ত্রাস পেট্রোল বোমাই শুধু নয়, আমি এটাকে বলি 2013 সালের 5ই মে, যদি আমার তারিখটা ভুল না হয়ে থাকে, হেফাজতে ইসলামের সময় থেকে একেবারে 5ই জানুয়ারি 2014 সালের নির্বাচন পর্যন্ত সমস্ত দেশে এই একই ধরনের তাণ্ডব কিন্তু চলেছিল। বৃক্ষ নিধন, অগ্নি সংযোগ, প্রিসাইডিং অফিসারকে হত্যা করা, পুলিশকে জবাই করে হত্যা করা, পুলিশের উপরে হামলা, পাশাপাশি নিরীহ মানুষ যারা রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত না তাদেরকে নির্বিচারে হত্যা করা, এবং পরবর্তীতে পেট্রোল বোমার মধ্য দিয়ে আমরা সেটা দেখেছি। এই সমস্ত পরিকল্পনাটি যখন ব্যর্থতায় পর্যবসিত হলো, তখনই তারা আজকে এমন সব টার্গেট বা এমন সব ব্যক্তিকে চিহ্নিত করে হত্যা করছেন যাদেরকে হত্যা করার মধ্য দিয়ে আলোড়ন সৃষ্টি হয় অনেক বেশি। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, খুব স্বাভাবিকভাবেই এই দেশে 8-10টি দেশের মতোই হানাহানি, খুনাখুনি কিছু কিছু ক্ষেত্রে হয়েই থাকে, নিত্যদিনেই কিছু অন্যায় সংগঠিত হয়। সেখানে যদি মুসলিম প্রধান দেশে আপনি সাধারণ মুসলিমকে হত্যা করেন, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে খুব একটা আলোড়ন সৃষ্টি করা যায় না। কিন্তু বিদেশি নাগরিক, খ্রিস্টান বাঙালি অথবা হিন্দু বাঙালি, তাদেরকে যখন আপনি হত্যা করবেন, তখন খুব স্বাভাবিকভাবেই সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে এরকম একটা দৃশ্যকে প্রতীয়মান করার মধ্য দিয়ে কিছু হীন স্বার্থ চরিতার্থ করা যায়। এবং এখানে আমি একটা সংযোগ বা একটা প্রচার বেশি পাওয়া যায়, এবং আমি এখানে একটা খুব প্রাসঙ্গিক একটা সংযোগ স্থাপন করতে চাই, কানেক্টিভিটি স্থাপন করতে চাই। সেটা আপনি জানবেন যে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী কিছুদিন আগে মেহেদী সাফাদের সাথে দেখা করতে গিয়েছিল, এবং তার স্বীকারোক্তির একটা জায়গায় কিন্তু তিনি বলেছেন ইসরায়েলি লিকুদ পার্টির তিনি একজন সদস্য, এবং ধরে নেওয়া যায় যে মোসাদের গোয়েন্দা বাহিনীরও তিনি একজন সংশ্লিষ্ট ব্যক্তি। সবচেয়ে বড় কথা যেটা, আসলাম চৌধুরী তার জবানবন্দির একটি জায়গায় কিন্তু বলে বসেছিলেন যে মেহেদী সাফাদির সাথে তিনি গেছেন দেখা করতে এমন একটা অনুষ্ঠানে যেখানে পৃথিবীর বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হয় বা নির্যাতন হয় সেটা নিয়ে তারা কাজ করেন। আজকে ধারাবাহিকভাবে যে সিরিয়াল কিলিং, এই যে সংখ্যালঘুদের উপর যেই নিত্যরঞ্জন পান্ডে আজকে মৃত্যুবরণ করেছে, এই যে হত্যাকাণ্ডগুলো, আপনি নিশ্চয়ই একটা যোগসূত্র খুঁজে পাচ্ছেন। অর্থাৎ এটা তাদের নীল নকশারই একটি অংশ, যে একদিকে তাদের
দলের তাদের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু লোক দেশের বাইরে আগে থেকেই সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে বা হবে বা তাদেরকে হত্যা করা হচ্ছে বলে সংগঠিত করবেন, একটা বিশ্ব জনমত তৈরি করার চেষ্টা করবেন, পাশাপাশি এই দেশে আভ্যন্তরীণভাবে তাদেরই সৃষ্ট জঙ্গিবাদ পুষ্ট সন্ত্রাসীরা, নাশকতাকারীরা ছলে বলে কৌশলে এই নিরীহ মানুষগুলোকে সংখ্যালঘু হওয়ার উপলক্ষে তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে ওই যে প্রথম যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটাকে সফলতার দিকে নিয়ে যাবেন। সুতরাং ফিলোসফিক্যালি, দর্শনতাত্ত্বিকভাবে, বৈজ্ঞানিকভাবে, গাণিতিকভাবে, সামাজিকভাবে যে কোনো বিচার বিবেচনায় এর পিছনে যে বিএনপি এবং জামাত ইসলামী আছে এটা খুব পরিষ্কার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি সবচেয়ে বড় যে মিরাকেলটা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কাজটা করেছেন, অসম্ভবকে সম্ভব করেছেন, ইন দ্য সেন্স যে ৪৫ বছর আগে ১৯৭১ সালে যে ৩০ লক্ষ মানুষ তার প্রাণের আত্মাহুতি দিয়েছেন এবং আমাদের মা বোনদের যে সম্ভ্রম এর ত্যাগ তাদেরকে স্বীকার করতে হয়েছে, পাশাপাশি ১৯৭৫ সালের ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তৎপরবর্তী জাতীয় ৪ নেতার যে হত্যাকাণ্ড, এই যে বিচারহীনতার যে চর্চা বজায় ছিল বাংলাদেশে, সেটার ব্যত্যয় ঘটিয়ে তিনি যে বিচার কার্য সাবলীল গতিতে করলেন এবং প্রচলিত আইনেই করলেন, তাতে করে যেটা হয়েছে কি, যে এদের ভিতরে একটা মরণপণ চেষ্টা ছিল যে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা যদি সৃষ্টি করা যায় তাহলে একসাথে দুটো জিনিস করা যাবে। একটি হচ্ছে ক্ষমতায় যাওয়া যাবে, আরেকটি হচ্ছে একই সাথে এই যে অন্যায়কারী যারা এতদিন বিএনপি জামাতি ইসলামের অংশ ছিল তারাও নিজেদেরকে রক্ষা করতে পারবেন। ঠিক একই সাথে বাংলাদেশে অবস্থিত যে সাম্রাজ্যবাদী ধী গোষ্ঠীর উদ্দেশ্য তারা তাদের হয়ে এখানে হাসিল করার চেষ্টা করছিল, সেটাও চরিতার্থ হবে। আমি মনে করি এই সাঁড়াশি অভিযান শুধুমাত্র ৬ দিন নয়, এই সাঁড়াশি অভিযান সত্যিকার অর্থে আরো দীর্ঘমেয়াদীভাবে চলা দরকার। এবং এখানে একটা পয়েন্ট আপনি অ্যালাউ করলে আমি একটু অ্যাড করতে চাই। দেখুন, মার্টিন লুথার কিং একটা কথা বলেছেন যে surely the law will not make everybody love me, নিশ্চয়ই আইন আমাকে মানে সবাইকে আমাকে ভালোবাসাবে না, but definitely it will protect me from being lynched by others, অর্থাৎ অন্যরা আমাকে আঘাত করা থেকে তো রক্ষা করবে। এবং I think it's very important, এটা মার্টিন লুথার কিং এর কথা। অর্থাৎ যে আইন সবাইকে আমাকে ভালোবাসাবে না ঠিক, কিন্তু আইন আমাকে অন্যের আঘাত থেকে রক্ষা করবে এবং এটা অতীব গুরুত্বপূর্ণ। এই কথাই যদি সত্য হয় তাহলে আমাদেরকে এটাও আমলে নিতে হবে। গোলা বারুদ, অস্ত্র, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জড়িত অন্যান্য সকল গোয়েন্দা সংস্থা এবং একই সাথে প্রগতিশীল রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, তারা তাদের অভিযান চালাবেন, তারা তাদের প্রচেষ্টা চালাবেন, সবই ঠিক আছে। কিন্তু দীর্ঘমেয়াদীভাবে যদি আমাদেরকে জয়ী হতে হয় তাহলে একটা জিনিস আমাদের মনে আনয়ন করতে হবে, সেটা হচ্ছে আজকের এই যে জঙ্গিবাদের উত্থান, এই যে সাম্প্রদায়িকতার উত্থান, এই যে মৌলবাদের উত্থান, এর বিরুদ্ধে কারা যুদ্ধ করবে? এর বিরুদ্ধে যুদ্ধ করবে আমাদের আগামী প্রজন্ম। অর্থাৎ আমাদের শিক্ষাক্ষেত্রে যদি ১৯৭১ সালের যে ৪টি ভিত্তি ছিল এবং আমাদের ৭২ সালের সংবিধানের যে ভিত্তি ৪টি ছিল, অর্থাৎ গণতন্ত্রের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক একটি সমাজ কায়েম করা, রাষ্ট্র কায়েম করা, অসাম্প্রদায়িকতা এবং ন্যায় বিচার এর উপর ভিত্তি করে সামাজিক কাঠামো গড়ে ওঠা, এই ৪টি জিনিস যদি পাঠ্যক্রমে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরল ভাষায়, শিশু সুলভ ভাষায়, কল্পনার জগৎকে তাড়িত করে এমন ভাষায় যদি আমরা তাদেরকে শেখাতে না পারি বা আমাদের শিক্ষাক্রমে পরিবর্তন না আনতে পারি, তাহলে যেটা হবে, আমরা আপাত দৃষ্টিতে এই সাঁড়াশি অভিযানে সফল নিশ্চয়ই হব। বাংলাদেশের মানুষ নাশকতা পছন্দ করে না, ভালোবাসে না, সন্ত্রাসকে ভালোবাসে না, কিন্তু দীর্ঘমেয়াদী ভাবে আমরা জয়ী হব কিনা সেই প্রশ্ন থেকে যায়। আমার মনে করি যে এই আয়োজন, এই আনুষ্ঠানিকতার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও একটা নীরব বিপ্লব, একটা নীরব যুদ্ধ সূচনা করা দরকার, যে যুদ্ধটি হবে অন্ধকার, কালো এবং অপরাধের বিরুদ্ধে। আপনি যে কথাটা আনলেন শিক্ষা ক্ষেত্রের ব্যাপারটা এনেছেন, আমি যেটা আমরা দেখেছি যে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরেই নির্ভরশীল হলেই আমাদের হবে না, এটা একটা কথা আপনি সেই সূত্র থেকে বলেছেন। আশা করেছেন যে এই অভিযানটা সফল হোক, কিন্তু ৬ দিনেই যে সফল মানে পুরোটাই শেষ হয়ে যাবে তা না। কিন্তু আরেকটা দিকে আমি যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু আপনি আপনার দল সেখানে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আপনি আছেন, আওয়ামী লীগের দিক থেকেও কিন্তু রাজনৈতিকভাবেও যে আপনার তৃণমূল পর্যায়ে
যে আওয়ামী লীগের ছড়িয়ে আছে, সেই সংগঠনের কেউ কিন্তু এই কাজে ব্যবহার করা যায়। সেই সঙ্গে 14 দল যারা মিত্র শক্তিগুলোর সঙ্গে আছে তারাও বেশ, আমি যেটা শুরুতে বলেছিলাম, নাড়াচাড়া দিয়ে তারা এই ব্যাপারে এখন কিছু একটা করতে চাচ্ছেন। তো সেই রাজনৈতিক প্রতিরোধটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে কি হচ্ছে? আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, একই সাথে শক্তি দিন, এবং সত্যিকার অর্থে মাঝে মাঝে চিন্তা করি যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী না থাকলে বাংলাদেশে আসলে কি হতো। আজকে যেদিকে আমরা গেছি সেটা প্রশ্নই আসে না, বরঞ্চ আমরা অন্ধকারের দিকে যেতাম। সেই জায়গা থেকে একটা কথা বলি, দ্যাটহীন কণ্ঠে বলি, ভীতিহীন চিত্তেই বলতে চাই, রাজনৈতিক ভাবে এটা তো মোকাবেলা করতেই হবে, এবং 14 দলের পক্ষ থেকে আমরা মোকাবেলা করার চেষ্টা করছি, আওয়ামী লীগের পক্ষ থেকে মোকাবেলা করার চেষ্টা করছি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধু জাতির পিতা, তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যেটা হয়েছে, মেজর জেনারেল জিয়াউর রহমান এবং পরবর্তীতে সৈয়দ হোসেন মোহাম্মদ এরশাদ, তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে গেছে, আপনি আশ্চর্য হবেন, আজকে একটা 18 বছর বয়সের ছেলেকে আপনি যদি ডেকে জিজ্ঞেস করেন যে অসাম্প্রদায়িকতা বলতে তুমি কি বুঝো, সে ঠিক মতো উত্তর দিতে পারবে না। আপনি তাকে যদি বলেন যে সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং সামাজিক ব্যবস্থা বা সামাজিক নিরাপত্তা বলতে কি বুঝো, সে উত্তর দিতে পারবে না, হয়তো বা অনেকাংশে। আবার ন্যায় বিচারের ব্যাপারে যেটা মনোজাগতিক একটা জাগরণের ব্যাপার আছে, সেটা নিয়েও খুব বেশি বলতে পারবে না। গণতন্ত্রের কথা জিজ্ঞেস করলে সে বলতে পারবে যে 5 বছর পর আমি ভোট দিব, এটা গণতন্ত্র। কিন্তু গণতন্ত্র যে সমাজের পরতে বিরাজমান, এমনকি একটা বিদ্যুতের বিল দেওয়ার সময় যে গণতান্ত্রিক চর্চার ব্যাপার থেকে যায়, একটা বিতর্ক প্রতিযোগিতা যে গণতান্ত্রিক চর্চা থেকে যায়, সংসার জীবনের স্বামী স্ত্রীর ভিতরে যেটা গণতন্ত্রের ব্যাপার আছে, ওই বোধটা হয়তো বা জাগ্রত হয়নি। আজকে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সীমাবদ্ধতা, রাজনৈতিকভাবে আমরা এই জাগরণ যখন সৃষ্টি করতে যাব বা যাচ্ছি, সেই সময় কার ভিতরে আপনি জাগরণটা সৃষ্টি করছেন? যাকে গত 35 বছর ধরে ছলে বলে কৌশলে অসাম্প্রদায়িকতা কি অথবা সাম্প্রদায়িকতাই বা কি কোনোটাই শেখানো হয়নি। গণতন্ত্র কি, সমাজতন্ত্র কি, ন্যায় বিচার কি শেখানো হয়নি। সে শুধুমাত্র একজন আশরাফুল মাকলুকাত হিসেবে, মানুষ হিসেবে খুবই প্রাকৃতিকভাবে যেটুকু জাগরণ তার ভিতরে আসার কথা, সেটুকু নিয়েই আমরা আজ এই দেশে বেঁচে আছি। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের সামনে পাহাড় প্রমাণ একটি কাজ, 14 দলের সামনে পাহাড় প্রমাণ একটি কাজ। নিশ্চয়ই আমাদের এটাও কিন্তু একটা সংগ্রাম, মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করা। এই সংগ্রাম আগেও চলেছে, আজও চলছে, আগামী দিনেও চলবে বটে। তবে আমার মনে হয় চলার পথটা একটু সাবলীল হতো, রাজনৈতিকভাবে মানুষের জাগরণ আনয়নটা একটু সহজতর হতো যদি শিক্ষাক্ষেত্রে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারতাম। এবং যেই আওয়ামী লীগের ছোট কর্মী হিসেবে আমি যেই পয়েন্টারটা বললাম, সেটা করতে কিন্তু আসলে রাজকোষ থেকে টাকা লাগে না, এটা জাস্ট একটা সচেতন সিদ্ধান্ত। একটা জায়গায় যেটা, যে আপনি ধরুন যে 21 বছর পরে যে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে আপনার 21 বছর আওয়ামী লীগ তো ক্ষমতার মধ্যে ছিল না, তারপরে 21 বছর প্রথমবারের মতো তারই কন্যা, বঙ্গবন্ধু কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলো। আপনি 21 বছরটার কথা বলেছেন, যে কথাটা শিক্ষার ক্ষেত্রে বলেছেন, অন্যান্য দিক থেকে বলেছেন, কিন্তু আবার আমরা এটাও দেখেছি যে তিনি এই ক্ষমতায় থাকা অবস্থায় বা ক্ষমতার বাইরে তাকে হত্যা করার জন্য কিন্তু, বা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যা করার জন্য কিন্তু বারবার প্রচেষ্টা হয়েছে। তাকে তো 19 বার চেষ্টা করা হয়েছে। এবার বিমানবন্দরে তিনি সৈয়দপুর থেকে আসার পরে অবতরণ করতে প্রায় 45 মিনিট দেরি হয়েছে, এটা তদন্ত হচ্ছে। অনেকে ধারণা করছেন যে এটাও একটা হত্যা চেষ্টা। আমিও মনে করি এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, এটা ধরলে 20 বার। এবং এই জিনিসগুলো থেকে আমরা যেটা বলছি যে একটার পর একটা আপনার মানে কিন্তু উত্তরণ হয়েছে। এবং তাকে আবার আপনি যেটা বললেন যে 5ই জানুয়ারি নির্বাচন বা তারও আগে, এবং 92-93 দিন ধরে সারা বাংলাদেশকে পেট্রোল বোমা এবং বিভিন্ন রকমের ভাবে চেষ্টা করা হয়েছে। তো সেই চেষ্টা বা সেগুলোর ব্যর্থতার প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই ধরনের, এটা আরেক ধরনের লড়াই কিন্তু। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বা বর্তমান সরকার আগের যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো মোকাবেলা করতে পেরেছে, কিন্তু এই যে হত্যা হচ্ছে এগুলো কিন্তু একটা নতুন লড়াই। আপনার মনে আছে কিনা জানি না, নিশ্চয়ই মনে আছে, বেগম খালেদা জিয়া, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, গোলাম আজম এবং মীর কাসেম আলী, সালাউদ্দিন চৌধুরীর মুক্তি চাওয়ার জন্য
2013-14 সাল 2015 সালও সর্বমোট 13টি বৃহৎ জনসভা করেছিলেন এবং প্রথম দিকের জনসভাগুলোতে তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বলতেন যে যুদ্ধ করতে হবে। এটা তো যুদ্ধ বটেই, তারা যুদ্ধ করছে, বাট তারা করছে গেরিলা কায়দায় যুদ্ধটা, অর্থাৎ সংগ্রাম না, সম্মুখভাবে প্রতিবাদ করা না, মিছিল না, গণতান্ত্রিক কোনো পথ নয়, গুটি কয়েক বিপদগামী জঙ্গিবাদী ব্যক্তিকে লেলিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের বাঙালি জনসাধারণের উপরে। সবচেয়ে নিরীহ যারা তাদেরকেই বেছে বেছে হত্যা করা হচ্ছে। এবং আমার সবচেয়ে বড় সংখ্যাটা কি জানেন? আমার সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আজকে হিন্দু ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী পাশাপাশি কিছু মুসলমান ব্যক্তিকে হত্যা করা হচ্ছে, বৌদ্ধ ব্যক্তিকে হত্যা করা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সাম্প্রদায়িকতা বলতে আমরা শুধু মনে করি এটা বোধহয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধের ভিতরে আবদ্ধ। সাম্প্রদায়িকতা এর থেকেও ব্যাপ্তি বেশি, অর্থাৎ আপনি কতটুকু মুসলমান এই প্রশ্ন করাটাও কিন্তু সাম্প্রদায়িক। আপনি কি নামাজ কয় রাকাত পড়ছেন, কয়বার পড়ছেন, রোজা কয়টা রাখছেন, কয়বার হজে গেছেন, অর্থাৎ আপনি কম মুসলমান না বেশি মুসলমান? আপনার নামটা মুসলমান নাম, কিন্তু আপনি হয়তো নামাজ পড়েন না, আপনি নামাজ না পড়ে কেন মুসলমান নাম রাখলেন? সাম্প্রদায়িকতা ওই পর্যায়ে চলে যেতে পারে যদি এটা না থামানো যায়, যেখানে আপনি কম মুসলমান না বেশি মুসলমান এটাও একটা অন্যায় হয়ে দাঁড়াবে। সুতরাং আমি মনে করি ধর্ম একটি অত্যন্ত পবিত্র ব্যাপার, এটা আমরা হৃদয়ে আলিঙ্গন করি, এটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক, অন্য ধর্মের মানুষদের জন্য তাদের বিধাতা, তাদের ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক। এটাকে কোনো অবস্থায় ক্ষমতায় আরোহণ করার সিঁড়ি হিসাবে ব্যবহার করা ঠিক হবে না। এবং সেই জায়গায় সাঁড়াশি অভিযান, রাজনৈতিক কর্মকাণ্ড, আমাদের শিক্ষাক্ষেত্রের বিপ্লব পরিবর্তন, আমাদের সামগ্রিক মনস্তত্ত্বে একটা পরিবর্তন আনার চেষ্টা করা, এবং সবচেয়ে বড় লক্ষ্য যেটা নির্ধারণ করা দরকার যে বঙ্গবন্ধু বাঙালিকে দেখেছিলেন যে একটা অসম্ভব মানবিক জাতি হবে বাঙালি জাতি। এই মানবতাকে মাথায় রেখে, চিন্তায় রেখে আমাদেরকে সামনের দিকগুলো এগোতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই যুদ্ধে নিশ্চয়ই আমরা জয়ী হব। এই বিএনপি, জামাত ইসলামী, খালেদা জিয়া, তারেক জিয়া তাদের এই অপশক্তি নির্ঘাত নিশ্চিতভাবে পরাজিত হবেন। আমি শুধু দুঃখ প্রকাশ করতে পারি যে তাদের এই অপযুদ্ধে, তাদের এই দুষ্টু যুদ্ধে আজকে এত নিরীহ প্রাণ হারাচ্ছে। আসলে এটা ভাষায় আপনি যেটা বললেন যে এটা সেই পাকিস্তানের সময় থেকে আমরা দেখছি যে ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে আপনার হত্যা করা, যে কথাটা প্রধানমন্ত্রী নিজেও সেদিন পাকিস্তান আগে থেকে শুরু হয়ে গেছে যে ধর্মের নামে কাউকে হত্যা করার অধিকার কেউ কাউকে দেন। আল্লাহ তাআলা এই বিচারের ভারটা তিনি কিন্তু কোনো মানুষকে দেননি, যে মানুষ হিসেবে কিন্তু আমি একজন ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আমি। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা কথা বলেছেন যে আমার বিচার আল্লাহ তাআলাই করবেন। সর্বোচ্চ এবং সর্বশেষ বিচারক, সর্বোত্তম বিচারক মহান আল্লাহ তাআলা নিজে। এবং সবচেয়ে বড় কথা কি দেখেন, একটু প্রায়োগিক ভাবে যদি আমরা আসি, পৃথিবীর কোন ধর্মেই তো মিথ্যা বলা, অন্যায় করা, হত্যা করা, চুরি করা কোনো কিছুই কি বলে প্রতিটা জিনিসই ফ্রাউন্ড আপন, মানে কোনোটাই করা যায় না। অর্থাৎ কোন ধর্মে কিন্তু এটা, এই যে নিত্যরঞ্জন পান্ডেকে হত্যা করা হলো, এটা পত্রপত্রিকায় এসেছে, তার নাই কোনো শত্রু, নাই কিছু, সে একটা আসলে কাজ করতো, রাজনীতির ভিতরে ছিল না। আর সবচেয়ে রাজনীতি না, ব্যবসায়ী মানুষেরও তো অনেক সময় অনেক উদ্দেশ্য থাকে। তার জীবনটা এতটাই নির্মম এবং সরল যে এখানে আসলে তাকে হত্যা করার কোনো কারণ আমার বোধের ভিতরে আসে না। সুতরাং আমি মনে করি যে সাঁড়াশি অভিযান 6 দিনের বেশি হলে ভালো হয়, আমরা রেজাল্টটা বেটার পাবো হয়তো বা। হ্যাঁ, এবং সেই জায়গাটাতে আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমরা এর আগেও দেখেছি যে এই সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ধরনের ক্ষেত্রে যে অভিযানগুলো হয়েছে সেগুলো কিন্তু সফল হয়েছে। তবে আরেকটা ব্যাপার এখানে আছে, কিন্তু বিএনপি জামাতের আরেকটা জায়গায় মাথা ঘুরে গেছে, যে জন্য তারা আজকে এত ডেসপারেট। সেটা হচ্ছে জামাতে ইসলামী এবং বিএনপি কে যারা বহির্বিশ্ব থেকে অনুদান দিতেন, তাদের ভিতরে অনেক দেশ, অনেক গুরুত্বপূর্ণ সাথী আজকে সৌদি আরবিয়া আমাদেরকে বিশাল সম্মান দিয়ে, বিশেষ সম্মান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে গ্রহণ করেছেন, তারা স্বাগত জানিয়েছেন। এবং আমি মনে করি যুগান্তকারী কিছু সমঝোতা, কিছু চুক্তি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, মাননীয় প্রধানমন্ত্রী খুবই মূল্যবান কথা বলেছেন যে সৌদি আরবিয়ার 2টি পবিত্র মসজিদের কাস্টোডিয়ান যিনি, তার রক্ষার ক্ষেত্রে, তার প্রোটেকশনের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় যে কোনো ধরনের সহযোগিতা। এত স্টেটসম্যান লাইক একটা স্টেটমেন্ট তিনি করলেন,
এবং এত এটা যুগ উপযোগী, এবং এটা আমি মনে করি বহু বছর এটা প্রয়োগ করা সম্ভব বিভিন্ন ক্ষেত্রে। এই জায়গাতেও তারা কিন্তু কিছুটা দৈন্য দশায় পড়েছে, এবং সেখান থেকে তারা আজ মরিয়া হয়ে উঠেছে যে সমস্ত বিশ্ব থেকে তাদের যখন সহযোগিতা হাতগুলো সরে যাচ্ছে, সেই সময় তারা আজ মরিয়া হয়ে গেছে ওই আপনার ইসরায়েল এবং আরো কিছু এক্সেস ফোর্সেস যারা আসলে মুসলিম উম্মার জন্য হয়তো অতটা ভালো না, তাদেরকে সাথে নিয়ে চলার একটা চেষ্টা। রাশেদ রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি আপনারা আগামীকাল দেখবেন, আগামীকাল একই সময় প্রচারিত হবে সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।